প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। এসকেএফ অনকোলজি সৌজন্যে সার্ভাইকাল ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে বিশেষ আয়োজন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে। এই আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, আজকে আমরা কথা বলবো সার্ভাইকাল ক্যান্সার এই বিষয়টি নিয়ে। এই বিষয়টি নিয়ে কথা বলতে আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোয়াররফ হোসেন, সাবেক পরিচালক, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আমাদের দর্শক যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে কথা বলবো। যেহেতু সচেতনতার মাস, আমরা আমাদের সাধারণ দর্শকদেরকে সচেতন করতে চাই এবং আসলে সচেতন হতে গেলে কি কি করা উচিত এই বিষয়গুলো তাদেরকে জানাতে চাই আপনার মাধ্যমে। একেবারে শুরুতেই যদি আমাদেরকে বলতেন যে সার্ভাইকাল ক্যান্সার বলতে আমরা কি বুঝি এবং ঠিক কোথায় আসলে এই ক্যান্সার হয়, এই বিষয়টি নিয়েও বা নামটি নিয়েও আসলে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে। ধন্যবাদ। আসলে জরায়ু, যেটা আমরা ইংরেজিতে বলি ইউটেরাস, এই ইউটেরাস যেখানে আমরা প্রত্যেকটা মানব বেড়ে উঠেছি আমাদের মায়ের পেটে, সেজন্য আমাদের অসংখ্য শ্রদ্ধা যে আমাদের প্রত্যেকটা মানুষের ইতিহাস কিন্তু আমরা এখান থেকে আমরা বেড়ে উঠেছি। সেই জরায়ুর নিচের যে অংশ সেটা কিছুটা লম্বাটে এবং সরু, যেটাকে আমরা জরায়ু মুখ বলি বা সার্ভিক্স বলে থাকি। এই সার্ভিক্সে যে ক্যান্সার, সেটা যে সারা পৃথিবীর জন্য একটা থ্রেট ছিল এক সময়। আমাদের কথাই বলি, 1988 সালে আমি যখন ক্যান্সার বিষয়ে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য আসি, তখন দেখতাম যে মহিলারা যারা আমাদের ক্যান্সার আক্রান্ত তাদের মধ্যে দেখতাম অধিকাংশই কিন্তু এই জরায়ুর ক্যান্সার। আজকে যেরকম আমরা ব্রেস্ট ক্যান্সার দেখি তখন অত ব্রেস্ট ক্যান্সারের আধিক্য ছিল না, কিন্তু জরায়ুর ক্যান্সারে যারা আসতো তারা অধিকাংশই কিন্তু খুবই অ্যাডভান্স স্টেজে আসতো। আজকে যে কারণগুলি বলি যে কেন অ্যাডভান্স স্টেজে আসতো, আমাদের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে, নিয়ার বাই কোনো সেন্টার ছিল না, টাকা পয়সার ব্যাপার আছে, সব কিছুই মিলে যেহেতু এই ধরনের ক্যান্সারগুলি দরিদ্র দেশে বেশি হয় এবং যেখানে মধ্যমায়ের দেশের খুব বেশি হয়, সেই সমস্ত দেশের মানুষ হিসেবে যারা আসতো তারা একেবারেই যখন আর কিছু করার উপায় নেই তখন তারা আসতো, সেটা অ্যাডভান্স স্টেজে। তো আমি এমনও দেখেছি সেই সময় যে পরিবারে শ্বশুর শাশুড়ি বা তারা বা স্বামী এমনকি তাকে এত নেগলেক্ট করতো, ভাবতো যে ওর চিকিৎসা করার চেয়েও আরও হয়তো যদি মেয়েটা মরে যায় আর একটা নতুন কিছু আনা যাবে। এই কথাটা আমি অনেক সময় আমার চোখের পানি বের হয়, আজও বের হয়। তো আজকে কিন্তু সে অবস্থা নেই, কারণ আজকে আমরা জানি যে জরায়ুর ক্যান্সারের মূল কারণ কি। মূল কারণ এক ধরনের ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই ভাইরাসের জন্যই কিন্তু এই জরায়ু ক্যান্সার 90% হয়ে থাকে, আর 10% অন্যান্য কারণে। তাহলে এই ভাইরাসগুলি কীরকম? এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কিন্তু প্রায় 200 রকমের আছে। এদের মধ্যে সবগুলি ক্ষতিকর না, কিছু আছে যে আমরা লো রিস্ক বলি, কিছু হাই রিস্ক বলি। যেমন যেগুলি 6, 11 অথবা 41, 43, 45 সেগুলি হলে আমরা বলি হাই রিস্ক, সেগুলি লো রিস্ক, যেগুলি দিয়ে আমাদের ক্ষতির সম্ভাবনা কম। খুব বেশি হলে হয়তো অ্যানোজেনিটাল কোনো ওয়ার্ট হতে পারে, আঁচলের মতো এই সমস্ত। কিন্তু হাই রিস্ক যেগুলি, যেমন আপনার হিউম্যান প্যাপিলোমা 16, 18, 31, 33, 34, এগুলি হলো হাই রিস্ক। এগুলি দিয়ে কিন্তু জরায়ুর ক্যান্সার হয়। এছাড়াও বিশেষ করে যাদের সিগারেট স্মোকিং একটা দীর্ঘ ইতিহাস আছে, তাদের বডির ইমিউনিটি যখন কমে যায় তখন এই ভাইরাসগুলি তখন আপার হ্যান্ড নিয়ে তাদেরকে আক্রান্ত করে। যাদের HIV আছে, বিশেষ করে এইডস যাদের আছে তাদের হতে পারে, যারা 3-এর বেশি বাচ্চা নেয় তাদের হতে পারে। এবং এই সমস্ত কারণগুলির জন্য আমরা দেখি যে ওই সমস্ত যদি আমরা অ্যাভয়েড করতে পারি, আর এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কিন্তু আজকাল টিকা আছে, আমরা এই টিকাগুলি যদি আমরা ব্যবহার করি তাতে করে দেখা গেল যে আমাদের অন্তত 90% মানুষ কিন্তু ভালো থাকতে পারে। স্ক্রিনিংয়ের একটা ব্যবস্থা আছে। স্ক্রিনিংটা কি? যদি আর্লি অবস্থায় ধরা পড়ে,
আমাদের সেই সময়কার যে তারা সবাই অ্যাডভান্স স্টেজে আসতো, এখন কিন্তু স্ক্রিনিংয়ের জন্য কিন্তু আর্লি স্টেজে আসে। কী স্ক্রিনিং করা যায়? মাত্র জরায়ু মুখ থেকে কিছুটা টিস্যু নিয়ে বা সোয়াব দিয়ে একটু ইয়ে নিয়ে আমরা দেখতে পারি যে এটা প্যাপ স্মিয়ার বলি, অথবা একটু যদি আমরা মানে কোনো স্প্যাচুলা দিয়ে একটু নিয়ে এসে আমরা এটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কোনো পরীক্ষা করে থাকি, তাহলে কিন্তু ধরা পড়ে যে তার এরকম কোনো জরায়ু ক্যান্সার আছে কিনা। জি, আমরা এছাড়া বিস্তারিত আরেকটা কথা একটু বলি, বিশেষ করে আমাদের ভায়া আমাদের দেশের জন্য বাংলাদেশের মতো জায়গায়, সেখানে কিন্তু ওই যে ভিজুয়াল ইন্সপেকশন অফ অ্যাসিটিক অ্যাসিড, আমাদের বিশেষ করে ওইখানে যখন এক ড্রপ দেওয়া হয় যে ওই জায়গাটা যদি সাদা হয়ে যায়, তাহলে ওই সাদা জায়গার থেকে যদি মাংস পরীক্ষা করা হয় তাহলে কিন্তু খুব আর্লি অবস্থায় জরায়ু ক্যান্সার ধরা পড়ে। এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আপনার কাছে শুনবো, তবে তার আগে একটু প্রাথমিক ধারণা দিতে চাই আমাদের দর্শকদেরকে। যদি আমাদেরকে একটু বলতেন যে কি ধরনের উপসর্গ দেখা যায় এবং কোন বয়সের রোগীরা বেশি আক্রান্ত হন এই জরায়ুমুখের ক্যান্সারে? বিদেশে হয়তো ওরা বলে 40-এর পরে, কিন্তু আমাদের দেশে আমরা দেখি অনেক একটু আর্লি স্টেজ আসে, 25 থেকে 30 বছর বয়সের আমরা দেখি মেয়েরা আসে। এর কারণ হলো যে আমাদের দেশের খুব অল্প বয়সে বিয়ে হয়, তারপরে অনেক বেশি বাচ্চা প্রসব করে, তারপরে হলো যে তারা কোনো ভ্যাকসিনেশনের আওতায় নাই। সিগারেট স্মোকিং আমাদের দেশে খুব কম, কিন্তু অন্যান্য বিশেষ করে বডির ইমিউনিটি কমে যায়, যাদের সুষম খাদ্য অন্তত আমাদের মেয়েদের ভাগ্যে, অনেক মেয়েদের ভাগ্যে জুটে না, তার জন্য তাদের ইমিউনিটি কমে যায় এবং তারা আক্রান্ত হয়। কিন্তু এখন যেহেতু ভ্যাকসিন বের হয়েছে এবং আমাদের এই বাংলাদেশ সরকার এই ভ্যাকসিনের ব্যবস্থাও করছে, সুতরাং 13 থেকে 14 বছর বয়সের মেয়েরা যদি এই ভ্যাকসিনের নিয়ে থাকে তাহলে অন্তত 90% মেয়ে কিন্তু ভালো থাকতে পারে। তো সেই জন্য আমাদের প্রথম ভ্যাকসিনের দিকে আমাদের নজর দিতে হবে। উপসর্গ কি দেখা যায় যদি কেউ আক্রান্ত হন? প্রাথমিক পর্যায়ে কি উপসর্গ থাকে এবং অ্যাডভান্স স্টেজ, আপনি যেটা বলছিলেন যে একটা আমাদের দেশের সাধারণ মায়েদের দেখা যায় যে একেবারে অ্যাডভান্স স্টেজে গিয়ে ধরা পড়ে, প্রাথমিক উপসর্গ থেকে বাড়তে বাড়তে অ্যাডভান্সে চলে যায়, কিভাবে পরিবর্তন আসে এই? প্রথম মেয়েরা যেটা কমপ্লেন করে যে ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং, দুইটা মেন্সের মাঝে আবার হঠাৎ করে একটু ব্লিডিং দেখা দিল, অথবা যে বিশেষ করে সহবাসের সময় যদি ব্লিডিং হয় অথবা ব্যথা করে, অথবা দেখা গেল যে সহবাসের সাথে সাথে তার প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। তো এগুলি যখন হয় এবং কখনো কখনো দেখবেন যে কিছু ওয়াটারি ডিসচার্জ, তার সাথে সামান্য একটু ব্লাড স্টেন থাকে এবং খুবই দুর্গন্ধ, তাহলে আমাদের মনে করতে হবে যে এরকম জরায়ুতে কিছু হলো কি না। যদি কিছু হয়ে থাকে তাহলে আমরা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, এবং যদি আর্লি অবস্থায় ধরা পড়ে জরায়ুর ক্যান্সার কিন্তু একেবারেই কিউর হওয়ার সম্ভাবনা অন্তত আমরা বলি যে 90%। সম্পূর্ণরূপে ভালো হয়ে যেতে পারে যদি চিকিৎসাটা নেওয়া হয়। এক্ষেত্রে আমাদের ক্যান্সারের সাথে যেমন টিউমার শব্দটা অনেকেই মিলিয়ে ফেলেন এবং অনেকেই ভাবেন যে কোনো রকমের টিউমার বা চাকা যেহেতু নেই তাহলে হয়তো কোনো সমস্যা নেই, হয়তো ওনার ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে অথবা সহবাসের সময় ব্যথা আপনি যেটা বলছেন সেগুলোও আছে, কিন্তু হাতে কোনো চাকা লাগছে না বা উনি বুঝতে পারছেন না দেখে উনি ডাক্তারের কাছে যান না। টিউমার বা চাকা ছাড়াও কি আসলে জরায়ুর মুখের ক্যান্সার হতে পারে কিনা? বেসিক্যালি তো আমরা কি বলি যে জরায়ুর মুখে যে সমস্ত কোষগুলি আছে সেগুলিতে একটা পরিবর্তন দেখা দেয় প্রথম। সেই পরিবর্তনটিকে আমরা ইংরেজিতে বলি মিউটেশন। এই মিউটেটেড সেলগুলি কিন্তু যখন বাড়তে থাকে একেবারে অপ্রতিরোধ্য। আমি বলি যে 10 to the power 5 মানে 1 লক্ষ সেল পর্যন্ত আমাদের বডির যে ইমিউনিটি আছে সেটাকে কিন্তু কমব্যাট করতে পারে। যখনই 1 লক্ষের উপরে যখন কোষ হয়ে যায় তখন কিন্তু বডির ইমিউনিটি আর কাজ করে না, 1 সেন্টিমিটার কোনো গ্রোথ হয়। তাহলে এইখানে চাকা ছাড়াও একটা দগদগে ঘা হতে পারে, একটা নেক্রোটিক মানে পচন ধরা এক ধরনের টিস্যু থাকতে পারে সেখানে। সুতরাং চাকায় যে হবে কোনো কথা নাই, যেই ঘাটা সহজে শুকাচ্ছে না, সহজে ভালো হচ্ছে না, তখনই বুঝতে হবে যে ওইখানে কোনো একটা সমস্যা আছে। ওইখান থেকে যদি কিছু কোষ এনে যদি মাইক্রোস্কোপে নিচে পরীক্ষা করা হয় তখনই আমরা ধরা পড়ে রোগটা কী, এবং তখন সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া সম্ভব হয়। আমরা আরও অনেক কিছু শুনবো আপনার কাছ থেকে, তবে একটি বিরতি নিয়ে এসে। দর্শক, এসকেএফ অনকোলজির সৌজন্যে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে, এই অনুষ্ঠানে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন।
ফিরে এলাম বিরতির পরে আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকেএফ অনকোলজির সৌজন্যে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে এই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা এবং আজ সার্ভাইকাল ক্যান্সার এই বিষয়টি নিয়ে কথা বলতে অতিথি হিসেবে আমাদের সাথে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোয়াররফ হোসেন। আপনাকে আরও একবার ধন্যবাদ দিতে চাই আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। বিরতিতে যাবার আগে আপনার কাছে সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে আমরা শুনছিলাম এবং উপসর্গগুলো সম্পর্কে শুনেছি। সবসময় চাকা থাকা জরুরি সেরকমও নয়, কোনো ধরনের পরিবর্তন থাকলে আসলে ডাক্তারের সাথে কথা বলা উচিত এবং পরামর্শ নেওয়া উচিত। যখন একজন রোগী এই ধরনের কোনো সমস্যা নিয়ে একজন ডাক্তারের কাছে যাবেন তখন কিভাবে ডায়াগনোসিসটা কনফার্ম করা হয় যে এটা আসলে ওনার সার্ভাইকাল ক্যান্সার, অন্যান্য যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন যে এটা নয় বা অন্য কোনো ইনফেকশন নয়, এটা যে ক্যান্সার, সেটা আমরা কিভাবে আসলে আলাদা করি? প্রথম আমরা রোগীর হিস্ট্রি নেই, ইতিহাস নেওয়ার পরেই কিন্তু আমাদের কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন আসে। আমরা প্রথমে স্প্যাকুলাম দিয়ে আমরা ঠিক ওই জরায়ুর জায়গাটা আমরা দেখি। সেখানে আমাদের দেশের মতো জায়গায় কিন্তু খুব কম পয়সায় কিন্তু পরীক্ষা করা যায়। ভিনেগার নাম শুনেছেন, অ্যাসিটিক অ্যাসিড, 1% ভিনেগার কিন্তু ওই জায়গার মধ্যে দিলে যেখানে আমাদের একটা ক্ষত মনে হয়, সেখানে দেওয়ার পর যদি সাদা হয়ে যায়, তাহলে জায়গাটা থেকে যদি আমরা টিস্যু নিয়ে আমরা মাইক্রোস্কোপে পরীক্ষা করি তাহলে কিন্তু ধরা পড়ে। এছাড়া প্যাপ টেস্ট আছে, তারপর আরও আমরা বলি যে HPV হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এক্সামের পরীক্ষা আছে, এগুলি করেই কিন্তু শনাক্ত করা যায়। শনাক্ত হয়ে যাওয়ার পরে তখন আমাদের নেক্সট কি ধাপ আসে, যেটা কোন স্টেজে আছে। আমরা বলি রোগগুলি লোকালাইজড, শুধু ওই জরায়ুতে সীমাবদ্ধ। কিছু বলি লোকালি অ্যাডভান্সড, সেখানে জরায়ুতে সীমাবদ্ধ না, জরায়ু ছাড়াও আমাদের বিশেষ করে ইউটেরাসে চলে যেতে পারে, বিশেষ করে পেলভিক নোডে, প্যারাওটিক নোডে চলে যেতে পারে, এবং আমাদের যদি ব্লাডার অথবা রেকটাম, সামনে আছে পেশাবের থলি, পিছনে আছে আমাদের মলাশয়, যেটা সেখানেও চলে যেতে পারে। তাহলে পেলভিস বা মহিলাদের যে আমাদের যে নিচের যে অংশটা, যে একটা খাঁচার মতো, যে আমাদের বোনগুলি এটাকে যেখানে জরায়ু থাকে, সেখানে যদি সীমা, তাহলে আমরা এটা লোকালি অ্যাডভান্স বলি। আর যখনই এই পেলভিস থেকে বের হয়ে গেল, যদি লিভারে চলে গেল, ফুসফুসে চলে গেল, তখনই আমরা এটাকে বলি যে মেটাস্টেটিক বা অ্যাডভান্সড। তো আমাদের যদি লোকালাইজ থাকে তাহলে চিকিৎসা এক ধরনের, যদি লোকালি অ্যাডভান্স থাকে চিকিৎসা অন্য ধরনের, আর যদি অ্যাডভান্স হয় তখনই চিকিৎসা এক ধরনের। আর এই স্টেজিংয়ের সাথে সাথে তার চিকিৎসার ফলাফল নির্ভর করবে। যেটা আপনি বলছিলেন যে চিকিৎসা আসলে আছে এবং অনেকগুলো স্টেজের কথাও আপনি বললেন, সব স্টেজের জন্যই কি আসলে চিকিৎসা আছে কিনা এবং সব স্টেজে পৌঁছে গেলেও রোগী কি সম্পূর্ণরূপে ভালো হয়ে যেতে পারেন কিনা? যদি আমরা বলি আর্লি স্টেজ হয় তাহলে সবচেয়ে ভালো। আর্লি স্টেজে আমরা ওই সার্ভিস যদি ধরা পড়ে বা জ্বরের ক্যান্সার ধরা পড়ে, তাহলে 90 থেকে 95% মানুষ কিন্তু কিওর হয়ে যায়। যেগুলি লোকালি অ্যাডভান্স, তখন কিওর রেট কমে আসে আস্তে আস্তে। হয়তো দেখা গেলো সেখানে আমাদের 50% পেশেন্ট ভালো হবে, আর অ্যাডভান্স স্টেজ হলে একেবারেই কম, লেস দেন 10%। কারণ সেই ক্ষেত্রে কিন্তু তার চিকিৎসার উদ্দেশ্য হলো প্যালিয়েশন মানে তাকে যতদূর তার উপসর্গ থেকে তাকে মুক্তি দেওয়া যায়, সেই জন্য আমাদের চিকিৎসা করা এবং কিছুটা হয়তো ভালো রাখা যায়, ভালো থাকে। দ্রুত সময়ে বা আর্লি স্টেজ যদি ধরা পড়তো তাহলে উনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যেতেন। এই বিষয়টিকে মাথায় রেখেই তার কিন্তু দ্রুততম সময়ের মধ্যে ডাক্তারের পরামর্শ করা উচিত। চিকিৎসার জন্য অপশনগুলো যদি খুব সংক্ষেপে বলতেন, কীভাবে চিকিৎসা বাংলাদেশে দেওয়া যায়, এবং আসলে আমরা যদি বিদেশের ব্যাপারে এক ধরনের ফ্যাসিনেশন কাজ করে, বিদেশের সাথে যদি আমরা কম্পেয়ার করি, সেক্ষেত্রে বাংলাদেশে সব চিকিৎসা আছে কিনা? আপনি আমাদের দেশের সব চিকিৎসা আছে। চিকিৎসার পদ্ধতি হলো সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, সব কিছু কিন্তু বাংলাদেশে আছে। বিষয়টা হচ্ছে আপনি নেবেন কিনা, সেটা হলো সবচেয়ে বড় জিনিস। কারণ চিকিৎসার পদ্ধতি আপনি বাংলাদেশে যা থাকেন আর বিদেশে থাকেন একই রকম। যদি আমাদের খুব আর্লি স্টেজ, আমরা লোকালাইজ যদি বলে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা বলি সার্জারি করে ফেলার জন্য। অনেক সময় দেখা গেলে পেশেন্টের মেডিকেল কোমরবিডিটির জন্য তার সার্জারি করা সম্ভব না, সুতরাং অথবা সে ফিট না সার্জারির জন্য, অথবা সে ইচ্ছুক না, তখনই কিন্তু আমরা বিশেষ করে রেডিয়েশন দিয়েও চিকিৎসা করতে পারি। কেমো রেডিয়েশনের কথা বলি। আর যেগুলি লোকালি অ্যাডভান্সড, যেগুলি দূরবর্তী স্থানে যায় না, শুধু এই পেলভিসে সীমাবদ্ধ আছে, সেগুলি কিন্তু আমরা বলি যে কেমো রেডিয়েশন, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এবং আজকাল ইমিউনোথেরাপিও এটার সাথে অ্যাড করা যায়। আর অ্যাডভান্স যেগুলি দূরবর্তী স্থানে চলে গেছে, তার সবচেয়ে চিকিৎসা যে তাকে কিওর করা না, তার অন্তত কষ্টগুলি লাঘব করা।
আমরা বলি কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং আজকাল ইমিউনোথেরাপি অ্যাড করে অনেক ভালো ফলাফল পাওয়া যায় অ্যাডভান্স স্টেজে। তো ইমিউনোথেরাপিতে কস্টলি, সেজন্য আমাদের সাধারণ মানুষের পক্ষে অনেক সময় এটা নেওয়া সম্ভব না। কিন্তু আমার কাছে আমার সময় আসবে যখন আমাদের প্রত্যেকটা মানুষেরই নাগালের মধ্যে চলে আসবে। তার মানে বাংলাদেশে কিন্তু সবগুলো চিকিৎসায় আছে এবং চাইলে যে কেউ সেটা নিতে পারেন। এবার একটু জানতে চাই আপনার কাছে, আপনি ভ্যাকসিন নিয়ে আমাদেরকে শুরুতেই বলছিলেন। ভ্যাকসিন যদি নিতে চাই তাহলে আসলে আমরা যাতে প্রিভেন্ট করতে পারি, যাতে সার্ভাইকাল ক্যান্সার আরেক কারণ না হয়, সেজন্য আমরা ভ্যাকসিনটা দিব। আপনি বয়সের কথাও আমাদেরকে বলেছেন কিছুক্ষণ আগে, আরও একবার যদি বলতেন যে কোন বয়সে নিতে হবে এবং কাদেরকে নিতে হবে। কারোর ফ্যামিলিতে হয়তো কখনোই কারোর কোনো জ্বরের মুখের ক্যান্সার ছিল না, সেই মেয়ে কি নিবে কি না, এ ধরনের আপনি যদি বিস্তারিত একটু বলতেন যে কাদেরকে আমরা পরামর্শ দেবো যে আপনাকে নিতে হবে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকে এবং ছেলেদেরকে নেওয়া উচিত, কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কিন্তু অরোফেরেন্সেও থাকে। সুতরাং 13 থেকে 14 বছরের যে সমস্ত ছেলে বা 9 বছর থেকে শুরু করা যায় ভ্যাকসিন নিয়ে যদি আমরা এই বয়সে নিয়ে থাকি তাহলে 2বার নিলেও চলে। কোনো একটা যে আমরা ভ্যাকসিনের যে বিশেষ করে ইন্ট্রামাসকুলার, যে যদি একবার নেই ঠিক তার 6 মাস পরে আবার নেওয়া যাবে, দুইটা ডোজ নিলেই এনাফ। আর যারা 15 বা 15 পরে নেবে তাদের কিন্তু 3টা ডোজ লাগে। সেই ক্ষেত্রে আমরা বলি যে প্রথম একটা নিলে 1 থেকে 2 মাসের মধ্যে সেকেন্ডটা এবং 6 থেকে 12 মাসের থার্ডটা। ভ্যাকসিন অনেকভাবেই তার মানুষকে প্রোটেকশন দিচ্ছে। বিশেষ করে আমাদের তো এই মুখগহ্বরে যেটা আছে সেখানে আমাদের অরোফেরেঞ্জিয়াল ক্যান্সার হতে পারে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে। এই ভাইরাস তো আমি আগেই বললাম যে 200 রকম আছে, সবগুলি ক্ষতিকর না, অনেকগুলি এমনি ঠিক হয়ে যায়। তো কিন্তু আমাদের বিশেষ করে মেয়েদেরকে কেন বেশি এফেক্ট করে, মেয়েদের যে জরায়ুর মধ্যে একটা আমরা স্কোমা কলামনার জাংশন বলি, যে জরায়ুর একদম ভিতরের পার্ট এবং একটু বাইরের পার্ট, এই দুইটার জাংশনে এটা খুবই ফ্রেজাইল থাকে। যখন ফার্স্ট ইন্টারকোর্স, যখন প্রথম ইন্টারকোর্স করে তখন ওই জায়গাটা যেহেতু ফ্রেজাইল থাকে তখন এখানে এটা ব্রিচ মানে এটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার জন্য এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেগুলি আছে সেগুলি ঢুকে যায় এবং ঢুকেই কিন্তু তখন তার এই জরায়ুর ক্যান্সার করে। তো সেই জন্য আমাদের আর্লি বিফোর ইন্টারকোর্স আমার কাছে মনে হয় যে তাদের যদি এর ধরনের ভ্যাকসিন নেওয়া থাকে তাহলে অন্তত এটা ক্ষতি করতে পারে না। সেক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া জরুরি। আরও একটি বিষয়, যার হয়তো কোনো উপসর্গ দেখা যায়নি সেও কি টেস্টগুলো করবে কি না, অথবা ভ্যাকসিন দেওয়ার আগে কি টেস্ট করার দরকার আছে কিনা? যার হয়তো 15 বছরের বেশি বয়স বা 20 বছর বা 30 বছর বয়স হয়ে গেছে, ভ্যাকসিন দেওয়া হয়নি, সে কি ভ্যাকসিন দেওয়ার আগে তার এই ক্যান্সার আছে কিনা টেস্ট করবে কিনা, এবং কোনো উপসর্গ না থাকলেও স্ক্রিনিংয়ের জন্য টেস্ট করার দরকার আছে কিনা? স্ক্রিনিং অ্যাকচুয়ালি আমরা আর্লি এজের মেয়েদেরকে আমরা করি না। আমরা 25 থেকে 30 বছর থেকে 60 বছরে এই গ্রুপটাকে আমরা বেছে নিই স্ক্রিনিংয়ের জন্য। সেই জন্য আমরা প্যাপ স্মিয়ার করতে পারি, আমরা এইচপিভি ভাইরাস আমরা টেস্ট করতে পারি, আর অথবা ওই যে আমরা যেটা বললাম যে আমরা ভায়া টেস্ট করতে পারি। আর অল্প বয়সী মেয়েদের স্ক্রিনিংয়ের দরকার নেই, তারা নিতে পারবে এবং নেওয়া উচিত। এবং আমি আবারও বললাম যে বিফোর ইন্টারকোর্স ইট ইজ গুড। 30 বা 40 বা এরকম যাদের বয়স হয়ে গেছে তারা কি ভ্যাকসিন নেবেন কিনা যদি আগে না নিয়ে থাকেন? বেশি ওদের ইমিউনিটি ওদেরকে কনফার্ট করে না। তবুও আমরা বলি যে যাদের ইমিউনিটি কম, যাদের চান্স আছে, যারা স্মোকার, যারা অনেক বেশি বাচ্চা নিয়েছে, রিপিটেড বার্থ, তো এদের বোধহয় নেওয়াটা ভালো, নিয়ে রাখাটা ভালো। তাহলে তারা সাবধান থাকলেন বা কিছুটা হলেও তারা নিরাপদ থাকলেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে এই যে সার্ভাইকাল ক্যান্সার এবং তার চিকিৎসা এবং ভ্যাকসিন সম্পর্কে আমাদের দর্শকদেরকে এত কিছু জানানোর জন্য অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আমাদের দর্শকদেরকে ধন্যবাদ, তারা যে অনেক মনোযোগ দিয়ে শুনে থাকেন। প্রিয় দর্শক, এসকেএফ অনকোলজি সৌজন্যে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে এই অনুষ্ঠান আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।